পৃষ্ঠা 81 বর্ণনামূলক প্রশ্ন 9 নম্বর। নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়বাদ সম্পর্কিত ধারণা। নেতাজির মধ্যে ছাত্রজীবনে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, পরবর্তীকালে কর্মজীবনে তা রূপান্তরিত হয় সংগ্রামী জাতীয়তাবাদে। সারা জীবন জুড়ে নেতাজির ধ্যান ধারণা ছিল একটাই, তা হলো স্বাধীনতা, শৃঙ্খল মুক্তি। জাতীয়তাবাদ সম্পর্কে তার অভিমত উঠে এসেছিল কলকাতার দেওয়া এক বক্তৃতায়। তিনি বলেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, পরাধীন দেশে যদি কোনো ইজম ব্র্যাকেটে মতবাদ সর্বান্তকরণে গ্রহণ করতে হয়, তবে তা হলো ন্যাশনালিজম ব্র্যাকেটের মধ্যে জাতীয়তাবাদ। উদ্ধৃতি শেষ। নেতাজির জাতীয়তাবাদের উল্লেখযোগ্য দিকগুলি হলো ড্যাশ। 1. অতীত ঐতিহ্যের গৌরবানুভূতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদের প্রধান একটি উপাদান হলো অতীত ঐতিহ্যের গৌরবের অনুভূতি। নেতাজি উপলব্ধি করেছিলেন, ব্রিটিশ শাসিত ভারতে ভারতবাসীরা নিজেদের গৌরবোজ্জ্বল অতীত ঐতিহ্যের কথা ভুলতে বসেছে। তিনি বলতেন, উদ্ধৃতি আরম্ভ, এই বিস্মৃতি আমাদের অধঃপতনের মূল। উদ্ধৃতি শেষ। এজন্য নেতাজি চেয়েছিলেন অতীত ঐতিহ্যের পুনর্জাগরণ। নেতাজি বিশ্বাস করতেন, অতীত ঐতিহ্যের গৌরবের অনুভূতি ভারতীয়দের আত্মশক্তিতে বিশ্বাসী করে তুলবে। এই আত্মবিশ্বাস পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে সাহায্য করবে। প্যারাশেষ 2. হীনমন্যতা বোধের বিলুপ্তি। সুভাষচন্দ্রের জাতীয়তাবাদী ধ্যান ধারণা হীনমন্যতা বোধের কোনো স্থান ছিল না। বেশিরভাগ ভারতীয়দের মধ্যে এই ধারণা বদ্ধমূল ছিল যে, উদ্ধৃতি আরম্ভ, ইউরোপীয় জাতিগুলি অধিকতর উন্নত। উদ্ধৃতি শেষ। এই হীনমন্যতা বোধের ফলে দীর্ঘদিন যাবৎ ভারতীয়দের পরাধীনতার গ্লানি সহ্য করতে হয়েছে। সবার আগে এই হীনমন্যতাবোধ কাটিয়ে ওঠার বিষয়টিকে জাতীয়তাবাদ গড়ে তোলা একটি বড় কাজ বলে নেতাজি মনে করতেন। 3. প্যারাশেষ 3. জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ। ভারতের জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ নেতাজির জাতীয়তাবাদের অন্যতম একটি দিক। ভারতীয়রা পৃষ্ঠা 82 যে এক সুমহান ঐতিহ্যের উত্তরাধিকারী, একথা বারে বারে মনে করিয়ে দিয়েছেন সুভাষচন্দ্র। তার লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে নেতাজি সেই সুমহান ঐতিহ্যের পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, উদ্ধৃতি আরম্ভ, ভারতীয় জাতি একাধিকবার মরেছে, কিন্তু মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছে। তার কারণ এই যে ভারতের অস্তিত্বের সতর্কতা ছিল এবং এখনও আছে। ভারতের অস্তিত্বে সতর্কতা ছিল এবং এখনও আছে। ভারতের একটা বাণী আছে যেটা জগৎ সবাই শোনাতে হবে। ভারতের শিক্ষার মধ্যে এমন কিছু আছে যা বিশ্বমানবের পক্ষে অতি প্রয়োজনীয় এবং যা গ্রহণ না করলে বিশ্ব সভ্যতার প্রকৃত উন্মেষ হবে না। উদ্ধৃতি শেষ। প্যারাশেষ 4. অদম্য অপ্রতিহত জাতীয়তাবোধ। নেতাজি সুভাষচন্দ্র বসু সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের মনে এক অদম্য ও অপ্রতিহত জাতীয়বোধ সঞ্চারিত করেছিলেন। জার্মানিতে গিয়ে তিনি যে আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দু সরকার গঠন করেছিলেন, তা তার জ্বলন্ত জাতীয়তাবাদী চেতনার স্বাক্ষর বহন করে। প্যারাশেষ 5. প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। নেতাজি সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ ছিল প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের মধ্যে কোনো সম্প্রদায়গত সংকীর্ণতার স্থান ছিল না। প্রাদেশিকতার স্পর্শ তার মধ্যে পাওয়া যায় না। দেশবাসীর উদ্দেশ্যে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠার যে আহ্বান জানিয়েছিলেন, তার মূল কথা ছিল, আমাদের অতীতের দিকে তাকাতে হবে। তার মধ্যে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। এ হলো বহু সংস্কৃতির মিলনের ফল। এখানেই 9 নম্বর প্রশ্নের উত্তর শেষ। একটি ছকে এটি পয়েন্ট দেখানো হয়েছে। বৃত্তের মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদ। 1. অতীতের ঐতিহ্যের গৌরবানুভূতি। 2. হীনমন্যতা বোধের বিলুপ্তি। 3. জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ। 4. অদম্য অপ্রতিহত জাতীয়তাবোধ এবং 5. প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য। ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি এক নিজস্ব ধারণা ছিল। তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে এই ধারণার ব্যাখ্যা দিতে গিয়ে নেতাজি বলেছিলেন, ভারতীয় জাতীয়তাবাদ সংকীর্ণ, স্বার্থপর ও আক্রমণাত্মক নয়। এই জাতীয়তাবাদ মানবজাতির সর্বোৎকৃষ্ট আদর্শ সত্যম শিবম সুন্দরমের দ্বারা অনুপ্রাণিত। ভারতীয় জাতীয়তাবাদ আমাদের মধ্যে সত্যবাদিতা, সততা, পৌরসত্ব ও সেবা ও ত্যাগের ভাবধারাকে সঞ্চারিত করেছে। উদ্ধৃতি মধ্যে এই সম্পূর্ণটা এটি শেষ।
বক্সের মন্তব্য শেষ। 10 নম্বর বর্ণনাধর্মী প্রশ্ন। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একজন আপোষহীন জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সম্পর্কে কোনো তত্ত্বগত ধারণার কথা তিনি বলেননি। পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামে মৌলানা আজাদের ভূমিকা বিশ্লেষণ করলে স্বাধীনতা সম্পর্কে তার ধারণা পাওয়া যাবে। এগুলি হলো: 1. স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের আহ্বান। মৌলানা আজাদ তরুণ বয়সে তুর্কি বিপ্লবীদের সংস্পর্শে এসে বুঝতে পেরেছিলেন ভারতীয় মুসলিমদের উচিত দেশব্যাপী স্বাধীনতা সংগ্রামে নিজেদের যুক্ত করা। তরুণ মৌলানা আজাদের সেই 20 বছর বয়সেই মনে হয়েছিল ব্রিটিশ সরকার যাতে কিছুতেই মুসলিমদের কাজে লাগাতে না পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি আরও মনে করতেন যে ভারতীয় মুসলিমদের মধ্যে নতুন একটা আন্দোলন গড়ে তোলা খুব জরুরি। এ সময় ভারতে মুসলিম রাজনীতি যাদের বন্ধনীর মধ্যে আলিগড় পার্টির বন্ধনী শেষ হাতে ছিল, তাদের মূল কথা ছিল মুসলিমদের ব্রিটিশ রাজের অনুগত হতে হবে এবং স্বাধীনতা আন্দোলন থেকে শত হস্ত দূরে থাকতে হবে। এই অবস্থা থেকে ভারতীয় মুসলিমদের বের করে এনেছিলেন মৌলানা আজাদ এবং পরে তাদের যুক্ত করেছিলেন স্বাধীনতা আন্দোলনে। 2. স্বাধীনতা আন্দোলনে আল হিলাল পত্রিকার ভূমিকা। তরুণ আজাদ ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম সমাজের গণজাগরণ গড়ে তুলতে যে সাপ্তাহিক পত্রিকা আল হিলাল প্রকাশ করেন, স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উর্দু সাংবাদিকতার ইতিহাসে আল হিলাল প্রকাশ এক যুগান্তকারী ঘটনা। ভারতের ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আল হিলাল যে বলিষ্ঠ জাতীয়তাবাদ প্রচার করেছিলেন তাতে ভয় পেয়েছিল ব্রিটিশরা। শুধু ব্রিটিশরা নয়, তাদের অনুচর ব্রিটিশ ভক্ত মুসলিমরাও। শেষে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইন আল হিলালের সম্পাদক মৌলানা আজাদকে কলকাতা থেকে বহিষ্কার করে। শেষে তাকে বিহারের রাঁচিতে নজরবন্দি করে রাখা হয়। প্যারাশেষ 3. খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদান। পরাধীন ভারতে যে খিলাফত অসহযোগ আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে উঠেছিল তাতে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। মৌলানা আজাদ 1920 খ্রিস্টাব্দে জুন মাসে কেন্দ্রীয় খিলাফত কমিটির সভায় মুসলিমদের অসহযোগ আন্দোলনে যোগ দিতে আন্তরিক আবেদন জানান। এ সময় আজাদ সারা ভারত দেশ জুড়ে অসংখ্য মিটিং করে গান্ধীজি ও অন্যান্য নেতাদের সঙ্গে খিলাফত অসহযোগ আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন। ভারতীয় মুসলিমদের কাছে তিনি অসহযোগের প্রয়োজনীয়তা ও ব্রিটিশ বিরোধিতার কথা বুঝিয়েছেন। ছাত্রদের আহ্বান জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের। প্যারাশেষ 4, পৃষ্ঠা 83। আইন অমান্য আন্দোলনে যোগদান। আইন অমান্য আন্দোলনে যোগদান। মৌলানা আজাদ কংগ্রেসের সভাপতি হিসেবে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। এ সময় তার প্রভাবে দেশে কিছু মুসলিম সংগঠন আইন অমান্য আন্দোলনে যোগ দেয়। আইন অমান্য আন্দোলনের জন্য তাকে 1 বছরেরও বেশি সময় আটক করে রাখা হয়। প্যারাশেষ 5, ভারত ছাড়ো আন্দোলনে যোগদান। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট বোম্বাইতে যখন অল ইন্ডিয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঐতিহাসিক অধিবেশনে ভারত ছাড়ো কুইট ইন্ডিয়া প্রস্তাব নেওয়া হয় তখন সভাপতি ছিলেন আজাদ। আমাদের কাছে ভারত ছাড়ো আন্দোলন ছিল রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর। তারপরই রাত না পোহাতেই সভাপতি সহ ওয়ার্কিং কমিটির প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করা হয়। প্যারাশেষ 6, হিন্দু মুসলিম সম্প্রীতির সেতুবন্ধন। পরাধীন ভারতে স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরোধী সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদ হিন্দু মুসলিম সম্প্রীতি সেতুবন্ধনের বড় ভূমিকা পালন করেছিলেন। আজাদের বক্তব্য ছিল ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে হিন্দু মুসলিমদের এক জাতি হিসেবে লড়তে হবে। প্যারাশেষ 7, স্বাধীনতা এক স্বাভাবিক বস্তু, স্বাধীনতা ঈশ্বরের উপহার। আজাদ মনে করতেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে লড়াইয়ে তিনি নেমেছেন তা এক পবিত্র লড়াই। এডমান্ড বার্কের মতো তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা এক স্বাভাবিক বস্তু, স্বাধীনতা ঈশ্বরের উপহার। কোনো দেশ যত মহানুভবী হোক না কেন তার অধিকার নেই অন্যকে পরাধীন করে রাখার, কারণ দাসত্ব হলো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধ এক বস্তু। মৌলানা আজাদ বিদেশি শাসন থেকে দেশকে মুক্ত করার লড়াইকে তার নৈতিক কর্তব্য বলে ঘোষণা করেছিলেন। প্যারাশেষ 8, স্বাধীনতার যুদ্ধ
রাষ্ট্রদ্রোহিতা না দেশপ্রেম। ব্রিটিশ সরকার মৌলানা আজাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিল। সেই প্রেক্ষিতে আজাদ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, কিন্তু আমি আগে বুঝি রাষ্ট্রদ্রোহিতা কী। রাষ্ট্রদ্রোহিতা কী সেটাই যে স্বাধীনতার যুদ্ধে সফল হয়নি, তা যদি হয় আমি পরিষ্কারভাবে স্বীকার করছি ও একই সঙ্গে আপনাকে মনে করিয়ে দিতে চাইছি, এটাই হবে দেশপ্রেম যখন তা সফল হবে। উদ্ধৃতি শেষ, প্যারা শেষ। 9 জিন্নাত দ্বিজাতি তত্ত্ব এবং দেশভাগের কঠোর বিরোধিতা। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাত দ্বিজাতি তত্ত্ব অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করার পথ প্রশস্ত করেছিল। 1930-এর দশকের শেষ দিক থেকে জিন্না তার কট্টর মুসলিম সাম্প্রদায়িকতাবাদী দ্বিজাতি তত্ত্বের সূচনা করেন। জিন্না অখণ্ড ভারতবর্ষকে ব্র্যাকেটের মধ্যে মুসলিম ভারত ও উদ্ধৃতির মধ্যে মুসলিম ভারত ও উদ্ধৃতির মধ্যে হিন্দু ভারতের ভাগ করতে চেয়েছিলেন। তার দাবি ছিল, জাতি শব্দের পরিভাষা অনুসারে মুসলিমরা যেহেতু জাতি, তাই তাদের নিজস্ব বাসভূমি, ভৌগোলিক এলাকা এবং রাষ্ট্রের প্রয়োজন। এই সঙ্গে 10 নম্বর উত্তরটি শেষ। এটি একটি ছকে দেখানো হয়েছে। ছকের বৃত্তের মাঝখানে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা এক প্রথম বৃত্তে স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের আহ্বান, দ্বিতীয় বৃত্তে স্বাধীনতা আন্দোলনে আল হিলাল পত্রিকার ভূমিকা, তৃতীয় বৃত্তে খিলাফত ও অসহযোগ আন্দোলনে যোগদান, চতুর্থ বৃত্তে আইন অমান্য আন্দোলনে যোগদান, পঞ্চম বৃত্তে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান, ষষ্ঠ বৃত্তে হিন্দু মুসলিম সম্প্রীতি সেতুবন্ধন, সপ্তম বৃত্তে স্বাধীনতা এক স্বাভাবিক বস্তু, স্বাধীনতা ঈশ্বরের উপহার, অষ্টম বৃত্তে স্বাধীনতার যুদ্ধ, রাষ্ট্রদ্রোহিতা না দেশপ্রেম, এবং 9 জিন্নাত দ্বিজাতি তত্ত্ব এবং দেশভাগের কঠোর বিরোধিতা। এই সঙ্গে 10 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য, কংগ্রেস সভাপতি হিসেবে 1939 থেকে 1946 মৌলানা আবুল কালাম আজাদ জিন্নাত দ্বিজাতি তত্ত্ব ও দেশভাগের কঠোর বিরোধিতা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের সেই অন্তিম পর্বে ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসক লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের যে পরিকল্পনা করেন তা মুসলিম লীগ এবং শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃবৃন্দ মেনে নিলেও কংগ্রেস সভাপতি মৌলানা আজাদ মানতে পারেননি। তিনি সুস্পষ্ট ভাষায় বলেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত বিভাজন উভয় পক্ষের মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে। উদ্ধৃতি শেষ। বক্সের মধ্যে মন্তব্য শেষ। পৃষ্ঠা 83। 11 নম্বর প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা আলোচনা করো। মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও পণ্ডিত মানুষ হিসেবে তিনি মনে করতেন খাদ্যবস্ত্রের পরই শিক্ষাস্থান। স্বাধীনতার পর নেহেরু মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রকের দায়িত্বে তিনি দীর্ঘ 2 দশকের বেশি সময় জুড়ে আমৃত্যু পালন করে গেছেন। সদ্য স্বাধীন ভারতবর্ষের শিক্ষার উন্নতি ও সংস্কারের জন্য যেসব কর্মসূচি ও পদক্ষেপ মৌলানা আজাদ নিয়েছিলেন তা এক কথায় যুগান্তকারী। মৌলানা আজাদের শিক্ষা কর্মসূচি ও নীতি উল্লেখযোগ্য দিকগুলি হল: 1 শিক্ষার গণতন্ত্রীকরণ। মৌলানা আজাদ ভারতীয় সমাজের জাতপাত ভিত্তিক কুসংস্কার, বর্ণবৈষম্য, জাতিভেদ ব্যবস্থার অস্তিত্ব দেখে এটা বুঝতে পেরেছিলেন যে অসাম্যের শিকড় অনেক গভীরে থেকে গেছে। তিনি বিশ্বাস করতেন একমাত্র শিক্ষাই পারে এসব বাধা বিপত্তি অতিক্রম করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। এজন্য তিনি প্রতিটি নাগরিকের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধার মধ্যে একটি সমতা আনতে চেয়েছিলেন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। বয়স্ক শিক্ষা, অ্যাডাল্ট এডুকেশনের উপর তিনি জোর দিয়েছিলেন। বয়স্ক শিক্ষা কার্যক্রমে 3টি উদ্দেশ্যকে রূপায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল: রোমান 1 নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার প্রসারণ, রোমান 2 নাগরিক সচেতনতা, বিশেষ করে অধিকার ও কর্তব্য সম্পর্কে প্রাথমিক জ্ঞানের সঞ্চার, এবং রোমান 3 শিক্ষিত মানসিকতার বিকাশ।
প্যারাশেষ 2 বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ। মৌলানা আবুল কালাম আজাদ দেশের উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল উচ্চতর প্রযুক্তিগত শিক্ষায় ভারতকে স্বাবলম্বী করে গড়ে তোলা, যাতে কারিগরি ও প্রযুক্তির ক্ষেত্রে কোনো দেশের উপরে আমাদের নির্ভর না করতে হয়। সেই সঙ্গে তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক দিনের যখন বিদেশের মানুষরা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য ভারতে ছুটে আসবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট শেষ খড়গপুরের উদ্বোধনে 1951 খ্রিস্টাব্দের অগস্টে তার এই প্রত্যাশার কথা ব্যক্ত করেছিলেন মৌলানা আজাদ। পৃষ্ঠা 84। 3 নম্বর পয়েন্ট, জাতীয় সংহতি ও ধর্মনিরপেক্ষতার শিক্ষা। মৌলানা আজাদ মনে করতেন শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য হবে ভারতের জাতীয় সংহতি এবং ধর্মনিরপেক্ষতার আদর্শকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। এজন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও সাহিত্যের পাঠ্য বইগুলোতে ভারতীয় জাতীয়তাবাদ ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এতে ছাত্রছাত্রীদের মনে প্রথম থেকে নিজেদের দেশের বহুত্ববাদী সংস্কৃতি সম্পর্কে একটি প্রগতিশীল মানসিকতা গড়ে উঠবে। প্যারাশেষ 4 নম্বর, পাঠ্যক্রম ও শিক্ষা। মৌলানা আবুল কালাম আজাদের অভিমত ছিল ঔপনিবেশিক ব্রিটিশ ভারতের শিক্ষার পাঠ্যক্রম থেকে স্বাধীন ভারতের শিক্ষার পাঠ্যক্রম সম্পূর্ণ স্বতন্ত্র প্রকৃতির হবে। এজন্য স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে শিক্ষামন্ত্রকের দায়িত্ব হাতে নিয়ে তিনি ব্রিটিশদের ঔপনিবেশিক শিক্ষার পুরনো পাঠ্যক্রমকে বর্জন করেছিলেন। মৌলানা আজাদ শিক্ষা পাঠ্যক্রমকে নতুনভাবে যে রূপ দিয়েছিলেন তার মধ্যে ছিল 1 রোমান 1 প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম। শিক্ষার প্রাথমিক স্তরে উদ্ধৃতির মধ্যে কাজের মাধ্যমে শিখি বা লার্নিং বাই ডুইং এর নীতিকে গ্রহণ করা হয়েছিল, যাতে ছাত্রছাত্রীরা হাতে কলমে বাস্তব শিক্ষায় শিক্ষিত হতে পারে। উদ্ধৃতি শেষ। রোমান 2 মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। স্বাধীনতার পর শিক্ষামন্ত্রী আজাদের নির্দেশে মাধ্যমিক শিক্ষার কমিশন গঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 স্বাধীন ভারতে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে নতুনভাবে সাজিয়েছিল। রোমান 3 উচ্চশিক্ষার পাঠ্যক্রম। উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে বাস্তবসম্মত করে গড়ে তোলার জন্য বিশেষীকরণের ক্ষেত্রগুলিতে স্পেশালাইজেশন ফিল্ডস জোর দেওয়া হয়। স্পেশালাইজড ফিল্ডস জোর দেওয়া হয়। রোমান 4 বয়স্ক শিক্ষা ও সামাজিক শিক্ষার পাঠ্যক্রম। বয়স্ক শিক্ষা ও সামাজিক শিক্ষার পাঠ্যক্রমকে এমনভাবে সাজানো হয় যাতে বয়স্ক শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে জাতীয় ও সামাজিক ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে দেশের সামাজিক উন্নয়নের অংশ নেয়ার আগ্রহ দেখা যায়। রোমান 5 গ্রামীণ শিক্ষার পাঠ্যক্রম। মৌলানা আবুল কালাম আজাদ গ্রামীণ শিক্ষার ক্ষেত্রে কৃষি ও অন্যান্য বিষয়সহ বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। রোমান 6 শারীরিক শিক্ষার পাঠ্যক্রম। শারীরিক শিক্ষায় ফিজিক্যাল এডুকেশন, বিভিন্ন ধরনের খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদি বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়, যাতে ছাত্রছাত্রীরা সুস্থ ও সফল দেহ মনের অধিকারী হতে পারে। এভাবে নিছক জ্ঞান অর্জনের মধ্যে শিক্ষার পাঠ্যক্রমকে সীমিত করে না রেখে তার মধ্যে বৈচিত্র্যের প্রসার ঘটানো হয়। প্যারাশেষ 5 নম্বর, শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম হিসেবে ভারতীয় আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার উপরে মৌলানা আজাদ গুরুত্ব দিয়েছিলেন। তার শিক্ষামন্ত্রক শিক্ষার মাধ্যমে হিসেবে যে প্রস্তাব দিয়েছিল তা হল রোমান 1 প্রাথমিক শিক্ষায় স্থানীয় বা আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দান। রোমান 2 আঞ্চলিক ভাষার পাশাপাশি উচ্চশিক্ষায় ইংরেজিকে গুরুত্ব দান। প্যারাশেষ 6 শিক্ষকের ভূমিকা। আবুল কালাম আজাদ শিক্ষকের ভূমিকাকে ছাত্রছাত্রীদের কাছে রোল মডেল বা আদর্শ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি নিজে যা শেখাবেন তা যেন নিজের জীবনেও অনুশীলন করেন। আজাদ মনে করতেন ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষকের বড় ভূমিকা রয়েছে। শুধু তাই না, ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ, সৃজনশীল কাজে, ভাষা ও সংস্কৃতি রক্ষায়, জাতীয় সংহতি ও একতা রক্ষায় এবং নিজের দেশ ছাড়াও বাইরের দেশ তথা পৃথিবীর নানান দেশের বিষয় জানা অজানা নানান তথ্য নিয়ে গ্লোবাল নলেজের ক্ষেত্রে শিক্ষকের কার্যকরী ভূমিকা আছে। 7 নারী শিক্ষা। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ নারীদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার স্পষ্ট অভিমত ছিল, উদ্ধৃতি আরম্ভ, জাতীয় শিক্ষার কোনো কর্মসূচি সফল হতে পারে না যদি সমাজের অর্ধেক অংশকে গুরুত্ব না দেওয়া হয়। উদ্ধৃতি শেষ।
আজাদ মনে করতেন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে শিক্ষা মেয়েদের মৌলিক অধিকার। সেই সঙ্গে তিনি এও মনে করতেন ভারতের মতন দেশে নারী শিক্ষার প্রসার সমাজের বিকাশের ক্ষেত্রে মস্ত বড় ভূমিকা নিতে পারে। আজাদ বলতেন পরিবারে মা যদি শিক্ষিত হয় তাহলে ছেলে মেয়েরাও শিক্ষিত হবে। 11 নম্বর প্রশ্নের উত্তর শেষ। সেই উত্তরটি একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। বৃত্তের মাঝে মৌলানা আজাদের শিক্ষা কর্মসূচি ও নীতি। প্রথম বৃত্তে শিক্ষার গণতন্ত্রীকরণ, দ্বিতীয় বৃত্তে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্ব, তৃতীয় বৃত্তে জাতীয় সংহতি ও ধর্মনিরপেক্ষতার শিক্ষা, চতুর্থ বৃত্তে পাঠ্যক্রম ও শিক্ষা, পঞ্চম বৃত্তে শিক্ষার মাধ্যম, 6 নম্বর বৃত্তে শিক্ষকের ভূমিকা এবং 7 নম্বর বৃত্তে নারীর শিক্ষা। এই সঙ্গে 11 নম্বর প্রশ্নের বর্ণনাধর্মী প্রশ্নের উত্তর শেষ এবং চতুর্থ অধ্যায় বর্ণনাধর্মী উত্তরও শেষ। মক টেস্ট 4। নিচের প্রশ্নের উত্তরগুলি দাও। প্রশ্নের মান 2x2 4। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি আলোচনা করো অথবা গান্ধীজির অচিতত্ব আলোচনা করো। 2. সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণা বিশ্লেষণ করো অথবা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা চিন্তা লেখো। এই সঙ্গে শেষ হলো চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাজনীতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ।